আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন জিএম কাদের, জাতীয় পার্টি নিয়ে কঠিন সিদ্ধান্ত। দেশে ফিরে নূরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ সার্জিসরা। জামাতকে বাদ দিয়ে নির্বাচনে জোট করতে নারাজ চরমোনাই পীর। জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগদানের অনুমতি না দেওয়ার নিন্দা ও প্রতিবাদ। একসঙ্গে 500 সাংবাদিকের চাকরি কেড়ে নিতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন। এবার বিস্তারিত। 2023 সালের 23 আগস্ট ভারত থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কি বিষয়ে হয়েছে সেটি বিস্তারিত কিছু বলতে পারবো না। তারা যদি প্রকাশ করতে চান করবেন, কিন্তু তাদের অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। এখন এই বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন জিএম কাদের ও তার জাতীয় পার্টি। শনিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি 1982 সাল থেকে 2090 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ। সে কারণে যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় তা আমি দেখব। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ডয়েচে ভেলে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ডয়েচে ভেলেকে বলেন, ওই হামলা চালিয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। হামলা চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। আমরা সন্ধ্যার আগে ও পরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে যে মিছিল ও মশাল মিছিল করি তা ছিল শান্তিপূর্ণ। সন্ধ্যার আগে জাতীয় পার্টির অফিসের ভেতর থেকে আমাদের মিছিলে হামলা চালানো হয়। সন্ধ্যার পরে পুলিশ ও সেনাবাহিনী হামলা চালায়। ওই হামলায় নুরুল হক নূর গুরুতর আহত হন। যারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চায় তারাই এর নেপথ্যে আছে। অভিযোগ এই নেতার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে শনিবার রাত আনুমানিক 8টায় কাকরাইল এলাকায় দুইটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। বিবৃতিতে বলা হয়, তাদের শান্ত থাকতে এবং ঘটনাস্থল ত্যাগের অনুরোধ করলেও নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করে। আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল ব্যর্থ হলে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। চীন থেকে দেশে ফিরেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গেলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাত 11টার দিকে নাহিদ ও সার্জিস সহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় নেতারা চিকিৎসকদের কাছ থেকে ভিপি নূরের শারীরিক খোঁজ খবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন। একই সাথে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের সদস্যদের বিচারের নিশ্চিতের দাবি জানান। এর আগে রাত 9টা 50 দিকে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নাহিদের নেতৃত্বে 8 সদস্যের এনসিপি প্রতিনিধি দল। পরে ভিআইপি লাউঞ্জের বাইরে ব্রিফিং করেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তার ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশেও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিআর, বিচার সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, জামাতের সঙ্গে জোট নিয়ে কথা বলেছে যুগান্তর। তার সাক্ষাৎকারটি নিয়েছেন তোফায়েল গাজালি। সাক্ষাৎকার নির্বাচনের জোটে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নয়, তাদের নিয়েই ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর। চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল, ইসলামী দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তা আলোর মুখ দেখবে তো? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইনশাআল্লাহ ইসলামী দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে। জামাতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশ ইসলামী দলের অমত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য নয়। অধিকাংশ ইসলামী দলই জামাতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনী সমঝোতায় একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। চরমোনাই পীরের কাছে জানতে চাওয়া হয়, জামাতকে বাদ দিয়ে অন্য সব ইসলামী দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে।
আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন, আসলে বিষয়টি কি? জবাবে তিনি বলেন, জামাত ইসলামীকে বাদ দিয়ে নয়, এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামী দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল, যেটি বৃহত্তর নির্বাচনী সমঝোতার একটা অংশ। এ পর্যায়ে চরমোনাই পীরের কাছে আরও জানতে চাওয়া হয় যে জামাতের সঙ্গে জোটের আলোচনা এলেই আপনারা বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন। শোনা যাচ্ছে এই একটি কারণেই অতীতের সম্ভাবনাময় বহু জোট অঙ্কুরে বিনাশ হয়েছে। এ কথা সত্যতার কতটুকু? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাদ্দিদি পন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামাত ইসলামের পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। জামাত ইসলামের রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। এই ভিন্নতা নিয়েও অতীতের রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট বিনাশ হয়েছে বলে কথা শোনা যাচ্ছে, যা ভুল। আপনারা তো 2001 সালে জাতীয় পার্টির সঙ্গে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামের এক জোটে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে কি আপনাদের আদর্শের মিল রয়েছে? এমন প্রশ্ন উত্তরে চরমোনাই পীর বলেন, সে জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনী জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। আদর্শিক জোট ও নির্বাচনী জোট বা সমঝোতার মধ্যে পার্থক্য বুঝতে হবে। জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 3টি বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। প্রথমত, সংস্কার করা যাতে বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। দ্বিতীয়ত, বিচারকে দৃশ্যমান করা। তৃতীয়ত, বিশ্বমানের আনন্দমুখর নির্বাচন আয়োজন। রোববার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের প্রতিনিধি দলের নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির একথা জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছে এবং 31 দলের মধ্যে অধিকাংশই গুরুত্বপূর্ণ 19টি ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছেছে। এর মধ্যে অন্যতম হলো পিআর পদ্ধতি চালুর দাবি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 25টি দল পিআর পদ্ধতির পক্ষে। আমরা চাই লোয়ার হাউস ও আপার হাউস দুই স্তরেই পিআর প্রণয়ন করা হোক। পিআর প্রবর্তিত হলে দিনের ভোট রাতে হওয়ার সুযোগ থাকবে না, ভোট ডাকাতি রোধ হবে এবং একটি আধুনিক ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা প্রদর্শিত হবে। সরকারকে সতর্ক করে জামাত নেতা বলেন, অধিকাংশ দলের মতামত উপেক্ষা করে যদি কয়েকটি দলের চাপে পুরনো পদ্ধতিতে নির্বাচন হয় তবে তা সংকট সৃষ্টি করবে এবং পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ডক্টর তাহের জোর দিয়ে বলেন, আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই, তবে সেই নির্বাচন হতে হবে সকল দলের সম্মতি, অংশগ্রহণ ও সন্তুষ্টি নিশ্চিত করে। তবেই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উচ্চপক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে। আমরা বলেছি, বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নুরুল হক নূরের উপর হামলার ঘটনা তারই প্রমাণ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক এবং নতুন বাংলাদেশের আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বড় ধরনের হুমকি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দাবি জানাই অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগদানের অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। শনিবার ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে যোগ দিতে এসে নিজেদের প্রতিক্রিয়া জানান এসব দেশের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন ফ্রান্স, স্পেন ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এমানুয়েল ব্যারো বলেন, জাতিসংঘ একটি নিরপেক্ষ স্থান যেটা শান্তির জন্য কাজ করে, যেখানে বিরোধ মেটানো হয় আর যুদ্ধ ঠেকানো হয়। সেই অর্থে 80 বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রবেশাধিকার কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা যায় না। এ বিষয়ে আমরা সহকর্মীদের সঙ্গে আলোচনা করব। অপরদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস। আর আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ করা ভাষায় প্রতিবাদ জানানো। উল্লেখ্য, জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধিদের যোগদান ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 80 জন কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করেছে দেশটি। এর ফলে আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধিদের অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই অধিবেশনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রভাবশালী বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা ভিওএ প্রায় 500 সংবাদকর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রোববার 31 আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরেই ভয়েস অব আমেরিকাকে উগ্রপন্থী আখ্যা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এবার শেষ পর্যন্ত সংস্থাটির কার্যক্রমে লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধানকারী লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন সরকারের এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছেন। বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবেলায়
প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। টেলিভিশন, রেডিও ও অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 50টি ভাষায় সংবাদ সম্প্রচার করে ভয়েস অব আমেরিকা। ইউএসএজিএম জানায় মোট 532টি পদ বিলুপ্ত করা হবে। এর মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার, যেখানে শেষ পর্যন্ত মাত্র 108 জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিল করা নথিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে গত জুন মাসে কারিলেক ঘোষণা দিয়েছিলেন 639 কর্মীকে ছাঁটাই করা হবে, তবে কাগজপত্রের ত্রুটির কারণে নোটিশগুলো পরে প্রত্যাহার করা হয়। এই ছাঁটাই ঠেকাতে মামলা করেছিলেন কিছু সংবাদকর্মী। বিবিসি বলছে, আদালতের এক রায়ের পরপরই গত শুক্রবার রাতে নতুন করে এই ছাঁটাই উদ্যোগের ঘোষণা আসে। ওই রায়ে বলা হয়েছিল, ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচকে বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি। আদালত লেককে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেন। অবশ্য একদল কর্মচারী ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ঠেকাতে মামলাটি করেছিলেন। তারা এক বিবৃতিতে বলেন, আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তারকাদের নাম ও চেহারা ব্যবহার করে অনুমতি ছাড়াই ফ্লার্টি চ্যাটবট তৈরি করেছে। টেইলর সুইফট, সেলেনা গোমেজ, অ্যান হ্যাথাওয়ে ও স্কারলেট জোহানসের মতো তারকারা রয়েছেন এই তালিকায়। রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, শুধু ব্যবহারকারীরাই নয়, মেটার এক কর্মী নিজেও অন্তত 3টি বট বানিয়েছেন। এর মধ্যে 2টি ছিল টেইলর সুইফটকে নিয়ে। এসব বট অনেক সময় দাবি করেছে তারা আসল তারকা, আবার ব্যবহারকারীদের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনও চালিয়েছে। কিছু ক্ষেত্রে আরও ঝুঁকিপূর্ণ কন্টেন্ট তৈরি হয়েছে। প্রাপ্তবয়স্ক তারকাদের অন্তরঙ্গ ছবি বানিয়েছে এসব এআই বট। শিশু তারকাদের নিয়েও ছবি বানানোর অভিযোগ উঠেছে। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন, এ ধরনের কন্টেন্ট কোম্পানির নীতির পরিপন্থী, তবে ভুল প্রয়োগের কারণে এসব ঘটেছে। অনেক বটকে প্যারোডি হিসেবে চিহ্নিত করা হলেও সবগুলোতে তাই স্পষ্ট ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, ক্যালিফোর্নিয়ার আইনে কারো নাম ও চেহারা অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষেধ। ফলে মেটার এই পদক্ষেপ আইনি ঝুঁকি তৈরি করতে পারে। অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মেটা ও অন্য এআই প্ল্যাটফর্মে তার অন্তরঙ্গ ছবি তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। টেইলর সুইফট ও সেলেনা গোমেজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, ভক্তদের সঙ্গে মিথ্যা ঘনিষ্ঠতার সুযোগ তৈরি করে এ ধরনের বট তারকাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রে এআই এর মাধ্যমে কণ্ঠস্বর, ছবি ও পরিচিতি নকল করার বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণয়নের দাবি উঠছে। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগে নিজেদের করে নিয়েছিল ভারত, যে কারণে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। কিন্তু নাটকীয় ম্যাচটিতেও 4-3 গোলে জয়ী হয়ে বাংলাদেশ আগের ম্যাচের অনেকটা প্রতিশোধ নিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ 2-1 গোলে এগিয়েছিল। ম্যাচের জোড়া গোল করেছেন সুরভি আকন্দ প্রীতি। এর আগে প্রথম রাউন্ডে ভারত 2-0 গোলে বাংলাদেশকে পরাজিত করেছিল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ইনজুরির টাইমে প্রীতি গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। এর আগে ম্যাচের শুরুতেই গোল দিয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। প্রথম মিনিটে মামনি চাকমার লম্বা মাসে পূর্ণিমা মার্মা হেডের সাহায্যে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন 1-0। 7 মিনিটে আনুষ্কা কুমারীর শট ক্রসবারে লেগে ফেরত আসে। 2 মিনিট পর রক্ষণভাগের ভুলে আনুষ্কা কোনাকুনি শটে ভারতকে সমতায় ফেরান। 34 মিনিটে আলপি আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরুতেই বাংলাদেশের লিড বাড়ান প্রীতি। লম্বা পাস থেকে দারুণ ফিনিশিংয়ে প্রীতি নিজের প্রথম গোল করেন। ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। 65 মিনিটে প্রীতিকা বর্মন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানীর মাথার উপর দিয়ে বল জালে পাঠালে ভারত ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। 89 মিনিটে আরও একটি দূরপাল্লা শটে বাংলাদেশ গোল হজম করে। ইনজুরি টাইমে প্রীতির শট ভারতীয় গোলরক্ষক মুন্নির হাত ফসকে পোস্টে লেগে জালে প্রবেশ করলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে অর্পিতার দল। 6 ম্যাচে 5 জয়ে ভারতের সংগ্রহ ছিল 15। সমসংখ্যক ম্যাচে বাংলাদেশের 4 জয়, 1 ড্র ও 1 পরাজয়ে 13 পয়েন্ট সংগ্রহ করেছিল। ভুটানের সাথে ড্র না করলে বাংলাদেশেরও সংগ্রহে থাকতো 15 পয়েন্ট। তখন হেড টু হেড ও গোল ব্যবধানে শিরোপা নির্ধারিত হতো। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।